চলেন, আজ আমরা পড়বো সবক নাম্বার 20। সবক নাম্বার 20-তে কি আছে? হুরুফে কমারি ও হুরুফে শামসি। প্রত্যেকেই বলেন, সবক নাম্বার 20-তে কি আছে? হুরুফে কমারি, হুরুফে শামসি। একদম শর্টে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দেবো, এতটুকুই বুঝে নেন, বেশি কিছু বোঝার প্রয়োজন নেই। দেখেন, হুরুফে কমারি কাকে বলে? যে শব্দের প্রথমে আলিফ আর লাম দুটো একসঙ্গে আসে। ভালো করে বোঝেন, আলিফ আর লাম দুটো একসঙ্গে আসে, আর আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয়। আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয়, একে বলা হয় হরফে কমারি। ব্যাস এতটুকুই বোঝেন। আলিফ লাম দুটো একসঙ্গে এসছে, আমরা আলিফকে সরিয়ে অর্থাৎ আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়বো। যেমন এখানে দেখেন, ওয়াও লাম জাবার ওয়াল, মাঝখানে আলিফটা কি হলো? পুরো বাদ চলে গেল, তাই না? একেই বলা হবে হরফে কমারি। বুঝতে পারছেন? ইজরা কেমন ভাবে করবেন? ওয়াওয়ের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন, লামের উপরে সাকিন, আলিফ লাম দুটো একসঙ্গে আসার কারণে আলিফকে বাদ দিয়ে আমরা এখানে লামকে ধরে পড়বো, কারণ লামের উপরে সাকিন রয়েছে। সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝে এসছে? ভালো করে বুঝে বুঝে নেন, একদম সহজ আছে। আলিফ লাম যেখানে দুটো একসঙ্গে আসবে, আমরা আলিফকে ছেড়ে লামকে ধরে পড়বো, একে বলা হবে হুরুফে কমারি। আর হুরুফে শামসি কাকে বলে একটু বুঝে নেন, প্রত্যেকে এদিকে ধ্যান দেন। হুরুফে শামসি, আলিফ লাম দুটো একসঙ্গে আসে, কিন্তু আলিফ লাম দুটোকেই বাদ দিয়ে তার পরের অক্ষরে গিয়ে ধরে পড়তে হয়। যেমন এখানে দেখেন, নুন গিয়ে যুক্ত হচ্ছে এই তাসদিদের সাথে। নুন, নুন জাবার নান, কা নান, নুন আলিফ জাবার না, কা নান নাসু। বুঝে এসছে? এখানে দেখেন পুরো আলিফ লাম দুটোই বাদ চলে যাচ্ছে, আলিফ লামের উপরে কিছুই নেই। বুঝতে পারছেন? যেমন এখানে দেখেন, ইয়াকুলুর রাসূলু, এ লাম গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? র এর সাথে, মাঝখানে আলিফ লাম দুটো, একে বলা হবে কি? হুরুফে শামসি। একদম সহজ। আর এই যে এখানে 14টা করে অক্ষর রয়েছে, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন তো? চলেন, ওই জন্য যেমন ভাবে পড়াচ্ছি একদম শর্টকাট বুঝে নেন। আলিফ লাম দুটো একসঙ্গে আসলে আমরা আলিফকে ছেড়ে লামকে ধরে পড়বো, একে বলা হবে হুরুফে কমারি। আলিফ লাম দুটো একসঙ্গে আসবে, দুটোকেই বাদ দিয়ে তার পরের অক্ষরের সাথে ধরে পড়বো, একে বলা হবে কি? হরফে শামস। চলেন পড়েন দেখি, আব্দুল খলিল ভাই। Oz, all, all, all জবর অ, অ, এখানে লাম, অল, হ্যাঁ, অ জবর অ, লাম জবর অল, আলিফ জবর আ, আলিফ কফ জবর আক, আলিফ কেন অল হচ্ছে আক। খলিল ভাই? আলিফ কেন হচ্ছে? আহ, লামালিফ, লামালিফ তো আছে হুজুর। আলিফের উপরে যখন কিছু এসে যায়, জাবার হামজা, জের হামজা, পেশ কিছু আসলে, তখন হামজা, আলিফকে হামজা, হামজা পড়তে হয়। আর হ্যাঁ এখানে হামজা দেখেন, পড়ে। একটা জিনিস বলে দিই, এই যে অল, কাফ আলিফ জাবার কা আমরা পড়ছি, এখানে কাফের হুম, উপরে জাবার আছে, আলিফের উপরে জাবার নেই, তাই আলিফ আমরা আলিফ পড়ছি। বুঝতে পারছেন তো? আচ্ছা, এই যেমন আচ্ছা, লাম আলিফ জাবার লা আমরা পড়ি, এখানে হুম, লামের উপরে জাবার থাকে, আলিফের উপরে খালি থাকে, তাই আমরা হুম, আলিফকে আলিফ পড়ি। কিন্তু যখন এখানে আলিফের উপরে জাবার যে পেশ চলে আসবে, তখন কিন্তু আর আলিফ হবে না, হামজা পড়ে, তখন হামজা পড়ে। হামজা পড়তে হবে।
হ্যাঁ হ্যাঁ। চলেন। ও আহ, ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, অল আক, র জবর র, অল আক র, বে বে ইয়াজের বি, অল আক র বি, নুন জবর না, অল আক র বিনা বিনা। ওয়াল আকরাবিনা, বা ইয়াজের বি টান হবে না? হ্যাঁ হ্যাঁ, বা ইয়াজের বি, নুন ও ইয়া মাদ্দা আছে, একালি পরিমাণ টান হবে। ইজরা করবো হুজুর। জি, পুরোটাই ইজরা করেন। ও ও ওর উপরে জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম, আলিফ লাম আছে, কিন্তু এর উপরে এটাকে হুরুফে। আচ্ছা শোনেন, ইজরাটা এখানে হ্যাঁ একদম সহজ করেই পড়েন। লামের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আগের অক্ষর বলতে এখানে যে অক্ষরের উপরে হারাকাত আসবে সেই অক্ষর। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। চলেন। হ্যাঁ, লামের উপর সাকিন আছে, অতএব সাকিনওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে কফের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রর উপরে জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তা- যেমন অল আকরবিনা। এখানে 5 নাম্বার কাটা গেল কেন বলেন তো, ইজরাতে? হুরুফে কমারির কথা বললাম না, তাই তো? না না, ওটা ঠিক আছে, তবুও বলে দেবেন ওখানে যে আলিফ লাম এখানে হরফে কমারি, আলিফকে বাদ দিয়ে আমরা লামকে ধরে পড়বো। কারণ আলিফের উপরে কিছুই নেই, লামের উপরে সাকিন আছে। এইভাবে একটু বলে দেবেন ইশারা করে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, এখানে এই যে দেখেন কফের উপরে সাকিন, কফ কিন্তু হুম হরফে কলকলা 5টি অক্ষরের একটি। হুম। মনে আছে? কফ, ত, হ্যাঁ বা, জিম, দাল। পরীক্ষায় হ্যাঁ। কিন্তু এগুলোই ফলো করা হবে। আপনার ফলটা কোন জায়গায় সেই জায়গায় ধরা হবে। আপনি যে এতটা পড়লেন তার ভিতরে কোন অল জায়গায় ফল আক যাচ্ছে সেটা দেখা হবে। অল আকরবিনা, র টান হলো এই যে। অল আকরবিনা। হুম। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে হরফে শামসি আর কমারি বুঝে এসছে তো? জি। আলম ভাই পড়েন তো। কাফ, কাফ আলি জবর কা, নুন নুন জবর নাল, কানাল, নুন আলি জবর না, কানাল, না সিন পে সু, কানাল নাসু। হিজরা করেন। আলিফের ডান দিকে জাবার রয়েছে, জাবারটি হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার রয়েছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদির রয়েছে, তাসদির ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের ওয়ালা অক্ষরের সাথে মিললে, একবার নিজে নিজে। আর সিনের উপরে পেশ রয়েছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে লাম আর আলিফ এসছে, এটা হচ্ছে হুরুফের শামসির, তাই এটাকে বাদ দিয়ে পড়তে হবে। হুম। আলিফ লাম দুটোকেই বাদ দিয়ে তারপরের অক্ষরে। আলিফ লাম দুটোকে বাদ দিয়ে পরে অক্ষরকে পড়তে হবে। হুম। চলেন, মাশাআল্লাহ। বা এইভাবে বলবেন যে আলিফ লাম এসছে, আলিফ লামের উপরে কিছুই নেই, তাই আলিফ লাম দুটোকেই বাদ দিয়ে তারপরের কিছুই অক্ষরের নেই। সাথে ধরে পড়বো। একে বলা হবে হুরুফে শামসি। জি। মোট কথা একটা ইশারা এখানে করতে হবে হুরুফে শামসির, যেটা হুরুফে শামসি ছাত্রটা বুঝতে পারছে। বুঝতে পারছেন? জি হুজুর। চলেন।
মিউট করে নেন। আলবাতাই উদ্দিন ভাই পড়েন তো তারপরেরটা। ইয়া জবর ইয়া, কফ ও পেশ কু, ইয়াকু, ইয়া টান হয়ে গেল। ইয়াকু, লাম, ইয়াকু, লাম, র পেশ লুর, ইয়া, ইয়াকু লুর, আহ, রসুলু। হুম। ইয়ার উপর জবর আছে, একে হারাকাত বলা হয়, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। And অও, অও সাকিনের ডান দিকে পেশ আছে, একে অও মাদ্দা বলা হয়। And অও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ আছে, এটাকে হারাকাত বলা হয়, হারাকাতের পর দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। And এর লামের পরে হামজা ও আম, লাম এসে, এর উপরে যেহেতু কোনো আম, তাজদিদ বা হামজা নয়, এখানে তাজদিদ নেই। আলিফ বলবেন। আলিফ খালি থাকে, যখন খালি থাকে আচ্ছা তখন আচ্ছা আলিফ। আলিফ লাম দুটোই এসছে, আলিফ লামের উপরে কিছুই নেই, তাই আচ্ছা, আমরা তার আলিফ পরের লামের উপরে অক্ষরের কিছু। সাথে ধরে পড়বো। একে বলা হবে হরফে আচ্ছা, শামসি। হুরফে শামসি। আলিফ লাম উপরে কিছুই নেই, তাই আলিফ লামকে বাদ দিয়ে পরের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। রয়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে এবং একবার নিজে নিজে। রয়ের উপরে জবর আছে, একে হারাকাত বলা হয়, হারাকাতকে তাহারি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের, এই ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে অও মাদ্দা বলা হয়, অও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ আছে, একে হারাকাত বলা হয়, হারাকাতের পর টান দিয়ে পড়তে হয়। যেমন আহ, হারাকাতের ইয়াকু, পড়াকে। তাহারি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আপনি বললেন হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হয়, বুঝতে পারছেন? সরি। এই জন্য পরীক্ষার সময় কোনো তাড়াহুড়ো নয়, একদম ধ্যানের সাথে আস্তে আস্তে বুঝে বুঝে, একটু দেরি হয় হোক, সময় দেওয়া হবে কিন্তু আচ্ছা, আপনাকে। বুঝতে পারছেন তো? জি। চলেন, যেমন যেমন ইয়াকু, লুররু, লুররাসুলু, রাসূলু নয়, রসুলু, র জবর র, মুখ গোল হবে। ইয়াকুলুর র- রসুলু। রাসূলু। চলেন, হইলো মাশাআল্লাহ। এখানে বলেন। এখানে অয়ের উপর, এই রয়ের উপরে জবর আছে, এটাকে মানে মুখ গোল করে পড়তে হবে। রয়ের যে এটা হ্যাঁ কায়দাটা আছে, হ্যাঁ এটা হ্যাঁ, কি বলতে এটাও পারবেন? বলতে পারবেন আপনি এখানে। জি। চলেন, মাশাআল্লাহ। তাহলে এতটুকুই সবক ছিল আজকের আপনাদের, বুঝতে পারছেন? একদম সহজ সবক, কিছুই নেই এর ভিতরে। আলিফ লাম বুঝে এসছে প্রত্যেকের? আলিফ লাম দুটো একসঙ্গে আসলে আমরা যেখানে দেখবো লামের উপরে সাকিন আছে, লামকে ধরে পড়বো আলিফকে বাদ দিয়ে, একে বলবো কমারি। ভালো করে বুঝেন, কমারি কাকে বলে? আলিফকে বাদ দিয়ে লামকে ধরার পরের নাম বলা হবে কমারি। আর যেখানে আলিফ লাম দুটোকে বাদ দিয়ে তার পরের অক্ষরে কে ধরে পড়বো, একে বলা হবে শামসি। বুঝতে পারছেন? চলেন, একদম সহজ একটা সবক। আজকের আপনাদের একটু রিভাইজ দেবো ইনশাল্লাহ। অনেকটা সময় বেঁচে গিয়েছে যেহেতু, একটু রিভাইজটা দেওয়ার প্রয়োজন আছে আপনাদের সামনে পরীক্ষা যেহেতু। চলেন, দেখেন, প্রত্যেকে লক্ষ্য করেন, হারাকাত কাকে বলে, হারাকাত কি কেমন ভাবে পড়তে হয়? জাবার, জের, পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাই না? প্রত্যেকে বলেন আমার সাথে সাথে। পুরো 12টা প্রশ্নের উত্তর একদম পানি হয়ে যায় যেন। হরফে মাদ্দা কয়টি এবং কি কি? হরফে মাদ্দা তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। প্রত্যেকটি সংজ্ঞা বলুন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ক্লিয়ার দুটো প্রশ্ন? চলেন, 3 নম্বর প্রশ্ন একটু দেখে নেন।
খাড়া জাবার, খাড়া জের উল্টো পেশ কোনটি কার সমতুল্য? খাড়া জাবার, খাড়া জের উল্টো পেশ কোনটি কার সমতুল্য? দেখেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। জের মানে হচ্ছে ইয়া মাদ্দা, নিচে। ইয়ার দুটো নিচে নোক্তা থাকে না, মনে রাখার জন্য। ইয়া, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। আর উল্টো পেশ, উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য। অ এর উল্টো, দেখেন এটা অ এর উল্টোর মতো লাগছে না? চলেন, তাহলে আমরা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবো যে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান, আর উল্টো পেশ ও মাদ্দার সমান। বুঝেছে? চলেন, এখন আমরা দেখব হুরুফে লিন কয়টি এবং কি কি। হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? হুরুফে লিন দুইটি, ওয়াও লিন আর ইয়া লিন। এই দুটোই লিন, তাই না? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে। আর হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুরুফে লিনকে কেমন করে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। চলেন, 5 নম্বর প্রশ্ন একটু দেখে নেন। র কি কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? র পুর হওয়ার 3টি কায়দা আপনাদের কি বলেছিলাম না? র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। আর র সাকিনের ডান দিকে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর চলে আসে খুসর জগতিন কিজের মধ্যে, তাহলে র পুর হয়, যদিও র সাকিনের ডান দিকে জের আসে। এটা হচ্ছে ব্যতিক্রম কায়দা যেটা। তাহলে র সাকিনের পুর হওয়ার 3টে কায়দা আপনাদেরকে বললাম। এখন দেখবো র বারিক কখন হয়। র এর নিচে জের থাকলে র বারিক হয়। র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক। র বারিক ক জায়গায় হয়? 2 জায়গায়। পুর ক জায়গায় হয়? 3 জায়গায়। 2 জায়গায় পুর আমরা বুঝি, একটা ব্যতিক্রম কায়দা, সেটা হলো হরুফে মুস্তালিয়া। এটা মনে রাখবেন, হরুফে মুস্তালিয়ার যে 7টি অক্ষর রয়েছে প্রত্যেকে মুখস্থ করে নেবেন। চলেন, এখন আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? আল্লাহ শব্দ ভালো করে বোঝেন। আলিফ, লাম, লাম, হা। এই যে আল্লাহ শব্দটা, এর এই যে মাঝখানে লামটা আছে, এই লামটা কখনো কখনো পুর হবে, কখনো কখনো বারিক হবে। আল্লাহ শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ আসে তাহলে কি হয়? পুর হয়। আর জের আসলে বারিক হয়। জাবার পেশ সবসময় পুর, জের সবসময় বারিক। চলেন, ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন। এখন আমরা দেখব 7 নম্বর প্রশ্ন থেকে। লক্ষ্য করেন প্রত্যেকে। তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? তানবিন এবং নুন সাকিনের মোট 4টি কায়দা। কয়টি? 4টি। প্রত্যেকে মুখস্থ করে নেবেন। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা কি কি? ইজহার, ইকফা, ইকলাব আর ঈদগাম। এখানে ঈদগাম বলতে ঈদগামে ইয়ার মালুম। বুঝে এসছে? তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ঈদগাম। ইজহার কাকে বলে? এখানে দিয়েছে দেখেন, তারপরেই ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, ভালো করে বোঝেন, তানবিন ও নুন সাকিনের পরে তানবিন কাকে বলে? দু জাবার, দু জের, দু পেশ।
তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষর, কয়টি অক্ষর? হুরুফে হালকির 6টি অক্ষর। হামজা হা, আইন হা, গইন খ, এই যে 6টি অক্ষর রয়েছে, ভালো করে বোঝেন। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি এসে যায় তানবিন নুন সাকিনের পরে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, একে বলা হয় ইজহার। চলেন, হুরুফে হালকি কয়টি অক্ষর ও কি কি? হুরুফে হালকি এখানে দেয়া রয়েছে, এই যে দেখেন 6টি অক্ষর যেটা লিখলাম আমি। হামজা হা, আইন হা, গইন খ, বুঝে এসছে? হুরুফে হালকি কয়টি অক্ষর? 6টি। হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, একদম পানির মতো মুখস্থ করে নেবেন। চলেন, এখন আমরা দেখব হুরুফে ইকফা কয়টি ও কি কি। হুরুফে ইকফা কয়টি? 15টি। হুরুফে ইকফা 15টি। তা, সা, জিম, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ আর কাফ। দেখেন 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, র, জা, র সিন। হবে না হ্যাঁ হ্যাঁ, হুজুর, সরি, রটা হবে না এখানে এখানে, র হবে না। হুজুর র সাটা হবে হবে। না। হুম হুম। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টি অক্ষর ভালো করে গুনে নেন। এই 15টি অক্ষর যদি তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে নাকের মধ্যে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে বলা হয় কি? ইকফা। ইকফার কয়টি অক্ষর? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। এখানে একটু লক্ষ্য করবেন, পরীক্ষাতে দেখা যাবে যে 3জনকে হয়তো ধরুন প্রশ্ন করা হয়েছে হরফে ইকফা কয়টি ও কি কি? প্রত্যেকেই বলছেন তা, কেউ বলছেন যে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। এইভাবে একজন বলে দিল খুব স্পিডে। আপনি বলছেন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। 3জনের মধ্যে আপনি যে অক্ষরগুলো 3 আলিফ টান রয়েছে সেগুলো লক্ষ্য রেখে আপনি পড়েছেন। এখন বলেন, 3জনের মধ্যে আপনার নাম্বার বেশি থাকবে না কম থাকবে? এটা হলো বোনাস পয়েন্ট, ভালো করে বোঝেন। 3জনেরই মুখস্থ ছিল, 3জনেরই প্রত্যেকেই এই 15টি অক্ষর বলেছেন, তার মধ্যে থেকে কিন্তু আপনি ফার্স্ট হবেন। কারণটা কি? অক্ষরের টান। খুব খেয়াল রাখবেন এটা, অক্ষরের যে অক্ষরে যেখানে টান রয়েছে একদম ভালো করে দেখে নেবেন, এটা খুব লক্ষ্য রাখবেন। তবে হ্যাঁ, অক্ষরে টান দিতে গিয়ে আবার যেন গুলিয়ে না ফেলেন, সেদিকটা খেয়াল করতে হবে। অক্ষরের প্রচুর টান দিতে গিয়ে আপনি গুলিয়ে ফেলেছেন, আবারও শুরু থেকেই পড়বেন, ছাড়বেন না একদম। প্রশ্ন ছাড়লেন মানে ব্যাস, প্রশ্ন আপনি ছাড়বেন না টোটালি। যে প্রশ্ন আপনার সামনে আসবে বারবারই চেষ্টা করবে, যে জায়গায় গুলিয়ে যাবে সঙ্গে সঙ্গে পিছনে চলে আসবেন, ব্যাস আবারও সেটা ট্রাই করবেন। তাহলে আপনার জন্য সময় দেওয়া হবে যে না, এই ছাত্রটা চেষ্টা করছে, মনে আছে, হয়তো এখানে এসে ঘেবড়ে গিয়ে ভুলে গিয়েছে, ট্রাই করছে।
তাকে সময় দেওয়া হবে। আর যদি আপনি ব্যাস যেখানে দাঁড়িয়েছেন, যেখানে গুলিয়ে গিয়েছে ব্যাস ওখানে দাঁড়িয়ে গেলেন, মানে আপনার ওই জায়গায় পরীক্ষায় ওস্তাদ বুঝে যাবে যে এই পর্যন্ত দৌড় শেষ। বুঝতে পারছেন তো? তাহলে খুব ক্লিয়ার ভাবে বুঝে নেন। যেমন ভাবে আমি বুঝাচ্ছি এইভাবেই প্রত্যেকেই করার চেষ্টা করেন, ইনশাল্লাহ পজিশনে এসে যাবেন। চলেন তারপরে দেখেন 9 নম্বর প্রশ্ন কি আছে। ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গণ্য করে পড়তে হবে, তাই না? একে বলা হবে কি? ইকলাব। ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গণ্য করে পড়তে হবে, বা মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গণ্য করে পড়তে হবে, যেটাই বলতে পারেন। চলেন তারপরে দেখেন ঈদগাম কাকে বলে। ভালো করে বুঝে নেন, ঈদগাম কাকে বলে? ঈদগাম, ঈদগাম, ঈদগামে, ঈদগাম মানে হচ্ছে মিলানো। ঈদগাম মানে হচ্ছে কি? মেলানো। একটা অক্ষর আর একটার সাথে মিলে যাওয়ার নাম হলো ঈদগাম। এই ঈদগামের 6টি অক্ষর। কয়টি অক্ষর? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টিকে মিলে একত্রিত ভাবে বলা হয় ঈদগামে ইয়ার মালুন। এই ঈদগামে ইয়ার মালুনকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস। ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস কাকে বলে? ঈদগামে তাম তানবিন ও নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, র অথবা লাম আসলে তানবিন ও নুন সাকিনকে র অথবা লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে বলা হয় তাম, ঈদগামে তাম। মিলিয়ে এর কথাটা বলতে হবে। তানবিন ও নুন সাকিনটা র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে বলা হবে ঈদগামে তাম। এখন বুঝে নেন যে ঈদগামে নাকিস কাকে বলে। ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র আর লামকে আপনি যদি বাদ দেন, থাকবে কি? ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন, তাই না? এই যে 4টি অক্ষর রয়েছে, যদি তানবিন ও নুন সাকিনের পরে এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তানবিন ও নুন সাকিনটা এই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। এর আগে দুটো বিনা গুণনায় হয়েছে, এই দুটো, এই 4টে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। একে বলা হবে কি? ঈদগামে নাকিস। চলেন, আশা করি আমরা তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা ক্লিয়ার হয়েছে এখানে প্রত্যেকের। চলেন এখন আমরা দেখব 11 নম্বর প্রশ্নটা, একটু ভালো করে দেখেন। মিম সাকিন, ভালো করে ব্রেনে বসিয়ে নেন। মিম সাকিন কাকে বলে? মিমের উপরে সাকিন। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের 3টি কায়দা। কয়টি? 3টি। তানবিন নুন সাকিনের 4টি, আর মিম সাকিনের 3টি। মিম সাকিনের 3টি কায়দা কি কি? ইদগাম, সরি প্রথম থেকে বলবেন, ইকফা, ইকফা, ইদগাম, ইজহার। বুঝেছে? ইকফা, ইদগাম, ইজহার। ইকফা কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইকফা। ইকফায়ে সাফাবি, ভালো করে বোঝেন, ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে এক আলিফ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। আর মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হবে ঈদগাম। ঈদগাম মানে হচ্ছে মেলানো। মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে, একে বলা হবে কি? ঈদগাম। আর মিম সাকিনের পরে মিম আর বা,
এই বা আর মিম ছাড়া যা কিছু অক্ষর আসবে চোখ বন্ধ করে বলবেন কি ইজহারে শাফাবি, মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। চলেন, আশা করছি 11 নম্বর প্রশ্নে কোনো ডাউট নেই তো কারোর। চলে, এখন আসছি আমরা 12 নম্বর প্রশ্ন। এটা এখনো পড়া হয়নি, ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। 12 নম্বর প্রশ্নটা সবক হয়ে গেলেই বুঝিয়ে দেবো। তাহলে 11টা প্রশ্ন আমরা এখানে হল করে ফেলেছি। বারবার এই যে ক্লাসের রেকর্ড ভিডিওটা আজকের হয়েছে বারবার দেখবেন। এখানে আমি আরো একটা সুন্দর একটা প্রসেস আপনাদেরকে আমি এখানে ঢুকিয়ে দেবো, যাতে আপনারা সেটা দেখেও কিছুটা ফায়দা নিতে পারেন। চলেন, মাখরাজ, 18টি মাখরাজ, ভালো করে বোঝেন। 18টি মাখরাজ, 29টি অক্ষরের 18টি মাখরাজ। মাখরাজ কাকে বলে? উচ্চারণের উৎপত্তি স্থলকে মাখরাজ বলে। যে অক্ষর যে জায়গায় থেকে উচ্চারণ হয় সেটাই হলো তার মাখরাজ। ভালো করে বোঝেন। যদি উচ্চারণের উৎপত্তি স্থল বলতে না পারেন, এইভাবে বলবেন যে অক্ষরটি যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই অক্ষরের মাখরাজ হলো সেটাই। আর এটাকেই মাখরাজ বলে। মাখরাজ মানে হচ্ছে অক্ষর উচ্চারণ হওয়ার জায়গা। বুঝে নেন ভালো করে। চলেন, 1 নম্বর মাখরাজ দেখে নেন। এখানে দেখেন ভালো করে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই, এখানে একটু ভালো করে দেখেন তো প্রত্যেকে। হামজা হা, কণ্ঠনালীর প্রথমাংশ। কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হামজা হা। এই যে দেখেন, বুকের দিক থেকে শুরু, আমি দেখিয়েছিলাম না? আইন হা, মাঝখান থেকে। গইন খ, একদম শেষ অংশ থেকে। গইন খ। তারপরে আমরা পড়েছিলাম কফের মাখরাজ। কফ কোত্থেকে উচ্চারণ হয়? কণ্ঠনালী বা হালাক বলা হয়। হালাক মানে হচ্ছে গলা। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হামজা। হালাকের বা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয় আইন হা। হালাকের বা কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারণ হয় গইন খ। এই তিনটে খুবই ক্লিয়ার, তাই না? চলেন, এখন আমরা দেখব কফের মাখরাজ। কফ কোত্থেকে উচ্চারণ হয়? কফ কোত্থেকে উচ্চারণ হয় দেখেন, জিভের গোড়া। এই যে জিভ আপনার ধরুন, এটা জিভ, এটা হলো জিভের গোড়া। জিভের গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লেগে, এই যে এটাকে তালু বলা হয়, উপরের এই তালুর সাথে লেগে উচ্চারণ হয় কফ, তাই না? কাফ কোত্থেকে উচ্চারণ হয়? জিভের গোড়া থেকে একটু আগে সরে এসে তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কাফ। তাহলে কফ কোত্থেকে উচ্চারণ হয়? জিভের গোড়া থেকে তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কফ। জিভের গোড়া হতে একটু আগে সরে এসে তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কাফ। আর জিভের মাঝখান থেকে এসে উচ্চারণ হয় জিম শিন ইয়া। এই যে এই জায়গা থেকে দেখেন, জিম শিন ইয়া। বুঝেছে? জিম শিন ইয়া কোত্থেকে উচ্চারণ হচ্ছে? জিভের মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হচ্ছে জিম শিন ইয়া। চলেন, এখন আমরা এখানে একটু মিলিয়ে নিই। কফ উচ্চারণ হচ্ছে কোত্থেকে? জিভের গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে কফ। কাফ কোত্থেকে উচ্চারণ হবে? জিভের গোড়া হতে একটু আগে সরে এসে তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে কাফ। এখানে দেখেন, জিম শিন ইয়া কোত্থেকে উচ্চারণ হচ্ছে? জিভের মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় জিম শিন ইয়া। এখানে একটা বোনাস পয়েন্ট আপনাদেরকে আমি শিখিয়ে দেবো পরীক্ষার। ওস্তাদ আপনাকে কিন্তু একসঙ্গে ধরবে না যে জিম শিন ইয়ার মাখরাজ কোথায়। ওস্তাদ আপনাকে এইভাবে ধরবেন, জিমের মাখরাজ কোথায়।
শিনের মাখরাজ কোথায়, ইয়ার মাখরাজ কোথায়, তখন আপনাকে এক এক করে বলতে হবে। তিনটে কিন্তু একই জায়গায় মাখরাজ, বুঝে এসছে? এটা ক্লিয়ার ভাবে বলবেন। আর আপনাদের আরো একটা কথা বলি, হেল্পলাইন থেকে এসেছিলেন এক্ষুনি। আপনাদের এই জুম থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের একটা নাম্বার গ্রুপে গিয়েছে, সেই নাম্বারটা সেভ করে নেবেন সবাই। ওই নাম্বারে লিংক যাবে, যদি সেভ করা না থাকে লিংক যেতে প্রবলেম হবে, ক্লাসে আপনি আসতে পারবেন না সহজে। ওই জন্য ক্লাস থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা প্রত্যেকে সেভ করবেন, তারপরে দ্বিতীয় জুমে আপনারা প্রত্যেকেই চলে আসবেন। চলেন তারপরে দেখে নেন। জদ, জদ কোত্থেকে উচ্চারণ হয়? জিভের কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় জদ। চলেন তো একটু দেখি কোত্থেকে উচ্চারণটা হচ্ছে জদ। এই যে দেখেন জিভের কিনারা, এই নিচেই বুঝিয়েছে দেখেন জদ। জিভের এই যে কিনারা, জিভের কিনারা তার পাশের এই যে মাড়ির দাঁতের গোড়া, এইগুলো যে মাড়ির দাঁত নয়, মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে কি জদ, জদ। বুঝেছে? আর মাখরাজ কিভাবে বের করবেন বলেছিলাম, হামজার উপরে জাবার লাগিয়ে তার পাশে সাকিন দেবেন, এখানে জদটা বসিয়ে দেবেন। জদের মাখরাজ ধরুন আপনি বের করবেন, হামজা জদ জাবার আউজ, আউজ, আউজ। এই আউজ বলতে গিয়ে দেখেন আপনার এই জিভের কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগছে, আউজ, আউজ। চলেন, খুবই ক্লিয়ার। জদ পর্যন্ত মাখরাজ আশা করছি প্রত্যেকের বুঝে এসছে। লামের মাখরাজ দেখেন, জিভের আগার কিনারা সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে, সামনের উপরের দুই পাশের, সামনের উপরের দুই পাশের গোড়ার দাঁতের সাথে লেগে উচ্চারণ হবে লাম। ভালো করে বোঝেন, লামটা কোথায় এখানে দেখিয়ে দিই আপনাদের। লাম এই যে দেখেন, জিভের গোড়া এসে এখানে লাগছে, জিভের আগা, আগার গোড়া এসে লেগে এখানে উচ্চারণ হচ্ছে। এই যে ধরুন আপনার দাঁত রয়েছে, সামনের দাঁত, সামনের দাঁতের গোড়ার সাথে লাগছে লাম, লাম, লাম। বুঝেছে? চলেন, হামজা লাম জাবার আল, আল বলে দেখেন কোথায় লাগছে জিভটা, আল। চলেন, লাম পর্যন্ত মাখরাজ আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হবে। নুন জিভের আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, জিভের